গুড মর্নিং স্টুডেন্টস, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরা পড়ছি বাটারফ্লাই বই থেকে লেসন 7 দ্য রেবেল পোয়েট। গতকাল আমি তোমাদের এই গল্প থেকেই পেজ নাম্বার 77-এর অ্যাক্টিভিটি 1 এবং অ্যাক্টিভিটি 2 হোমওয়ার্ক করতে দিয়েছিলাম। তোমরা অনেকেই দেখাওনি, মাত্র একজন দেখিয়েছ। তোমাদেরকে আবার বলছি, তোমরা কিন্তু হোমওয়ার্কগুলো দেখাবে করে। তো আজকে আমি প্রথমেই তোমাদের গতকালের যে হোমওয়ার্ক দিয়েছিলাম সেগুলোর আনসারগুলো বলে দিচ্ছি, তোমরা ভালোভাবে দেখো এবং ভুল হলে ঠিক করে নাও। অ্যাক্টিভিটি 1 ছিল কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। কী ছিল এই নাম্বারটা? প্রীতম ওয়াজ টু সিং দ্য সং, মানে প্রীতম যে গানটা গাইতে চলেছিল রিপাবলিক ডেতে। কোন গানটা গাইতে চলেছিল সে? কারার ওই লৌহ কপাট। তাহলে ড্যাশে কি বসবে? কারার ওই লৌহ কপাট। এটা কিন্তু সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে রাখতে হবে। নাম্বার বি, নজরুল ওয়াজ বর্ন ইন ড্যাশ। কোথায় জন্মেছিল, কোন গ্রামে, সেটা লিখতে হবে। নজরুল ওয়াজ বর্ন ইন দ্য ভিলেজ অফ চুরুলিয়া। চুরুলিয়া গ্রামে সে জন্মেছিল। নাম্বার সি, বারওয়ান ডিস্ট্রিক্ট ইজ ইন। বারওয়ান মানে বর্ধমান, যাকে আমরা বলি। বর্ধমান জেলাটি হলো কোথায়? আমাদের বেঙ্গলে। তাহলে বেঙ্গল লিখতে হবে ড্যাশে। বারওয়ান ডিস্ট্রিক্ট ইজ ইন বেঙ্গল, বি ক্যাপিটাল লিখতে হবে। এবার ছিল কোয়েশ্চেন আনসার। এ নাম্বার ছিল ওয়াজ ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট ওয়েন নজরুল ওয়াজ বর্ন। নজরুল যখন জন্মেছিলেন তখন কি ভারত স্বাধীন ছিল? তাহলে ওয়াজ দিয়ে শুরু হয়েছে, আমাদেরকে ইয়েস বা নোতে আগে আনসারটা দিতে হবে। হ্যাঁ বা নাতে আগে জানতে চাইছে। তাহলে ভারত তখন স্বাধীন হয়নি, তাহলে নো লিখতে হবে। নো, ইন্ডিয়া ওয়াজ নট ইন্ডিপেন্ডেন্ট ওয়েন নজরুল ওয়াজ বর্ন। না, নজরুল যখন জন্মেছিলেন তখন ভারত স্বাধীন হয়নি। ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল। সে সময় ভারতবর্ষ ব্রিটিশ শাসনের অধীনে ছিল। ওই কথাটা না লিখলেও হবে, শুধু এটুকু লিখলেই হবে যে নো, ইন্ডিয়া ওয়াজ নট ইন্ডিপেন্ডেন্ট ওয়েন নজরুল ওয়াজ বর্ন। এবারে বি নাম্বার কোয়েশ্চেন ছিল নেম সাম অফ দ্য ফোক প্লেস দ্যাট ইয়াং নজরুল হ্যাড রিটেন। যুবক বা কম বয়সী নজরুল লিখেছিলেন এমন কয়েকটি লোকনাটকের নাম লেখো। সাম অফ দ্য ফোক প্লেস দ্যাট ইয়াং নজরুল হ্যাড রিটেন ওয়ার দাতা কর্ণ অ্যান্ড কবি কালিদাস এটসেট্রা। দুটো নামই পেয়েছি আমরা, দাতা কর্ণ, কালিদাস। আরও লিখেছিলেন, এই দুটোই আমরা লিখব। নাম্বার সি, হু ওয়াজ নজরুলস টিচার। নজরুলের শিক্ষক কে ছিলেন? নিবারণ চন্দ্র ঘটক ওয়াজ নজরুলস টিচার। নিবারণ চন্দ্র ঘটক ছিলেন নজরুলের শিক্ষক। হু ওয়াজ কুমুদরঞ্জন মল্লিক। কুমুদরঞ্জন মল্লিক কে ছিলেন? কুমুদরঞ্জন মল্লিক ওয়াজ এ পোয়েট অ্যান্ড দ্য হেডমাস্টার অফ দ্য স্কুল নজরুল জয়েন্ট নেক্সট। কুমুদরঞ্জন মল্লিক একজন কবি ছিলেন এবং সেই সঙ্গে নজরুল পরবর্তীতে যে স্কুলে যোগ দিয়েছিলেন তার প্রধান শিক্ষক ছিলেন। এই হলো গতকালের হোমওয়ার্কের আনসার। এবার আজকের পড়াতে আমরা চলে যাব। পেজ নাম্বার 77-এ আমরা আজকে পড়ব। এর আগে দেখেছিলাম আমরা প্রীতম এবং তার বাবার মধ্যে কথা হচ্ছিল। এবারে দেখো তাদের কথার মাঝখানে এবার আঙ্কেল রহিম কাকু এসে পড়েন এবং তাদের আলোচনার মধ্যে যোগ দেন। ওই জন্য লেখা আছে, দেখো, আঙ্কেল রহিম এন্টার্স দ্য রুম, হি জয়েন্স দ্য কনভারসেশন। রহিম আঙ্কেল মানে রহিম কাকু ঘরে প্রবেশ করেন এবং তিনি ওই কথোপকথনে যোগ দেন। আচ্ছা, প্রীতম বলছে, ডিড কুমুদরঞ্জন ইন্সপায়ার হিম টু রাইট পোয়েমস। কুমুদরঞ্জন বাবাকে জিজ্ঞেস করছেন যে কুমুদরঞ্জন কি কবিকে মানে নজরুলকে কবিতা লেখায় উৎসাহ দিয়েছিলেন বা উৎসাহিত করেছিলেন কুমুদরঞ্জন মল্লিক? ফাদার, ইয়েস, বাট নজরুল ওয়াজ অলসো ইনফ্লুয়েন্সড বাই রবীন্দ্রনাথ অ্যান্ড দ্য পার্সিয়ান পোয়েটস লাইক হাফিজ অ্যান্ড খৈয়াম। বাবা বলছেন যে হ্যাঁ, মানে কুমুদরঞ্জন মল্লিক নজরুল ইসলামকে কবিতা লিখতে উৎসাহিত করেছিলেন। বাবা আরও বলছেন
যে নজরুল রবীন্দ্রনাথ এবং পারস্যের কবি হাফিজ এবং খৈয়ামের দ্বারাও প্রভাবিত হয়েছিলেন। মানে তারাও কোনো না কোনোভাবে নজরুলকে উৎসাহিত করেছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর এবং পারস্যের কবি হাফিজ এবং খৈয়াম। এবার আঙ্কেল রহিম কাকু বলছেন, ডিড ইউ নো হোয়াট দ্যাট নজরুল জয়েন্ট দ্য আর্মি আন্ডার দ্য ব্রিটিশ? রহিম কাকু প্রীতমকে বলছেন যে তুমি কি জানো যে নজরুল ব্রিটিশদের অধীনে সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন? হি ওয়াজ ইন দ্য 49th বেঙ্গল রেজিমেন্ট। তিনি 49তম বেঙ্গল রেজিমেন্টে ছিলেন। সেনাদের যে দল সেগুলোকে রেজিমেন্ট বলা হয়, তো নজরুল 49তম বাংলার রেজিমেন্টে ছিলেন। আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার দ্য রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ডেড ইন 1920। বলেছে যে প্রথম বিশ্বযুদ্ধের পর 1920 খ্রিস্টাব্দে সেই রেজিমেন্টটি ভেঙে দেওয়া হয়। সো হি কেম টু ক্যালকাটা, তাই তিনি কলকাতায় চলে আসেন। মানে নজরুল তখন কলকাতায় চলে আসে। ফাদার, বাবা বলছেন, অ্যাট দ্যাট টাইম ইন্ডিয়ানস হ্যাড রাইজেন এগেইনস্ট দ্য ব্রিটিশ রুল। সেই সময় ভারতীয়রা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে জেগে উঠেছিল। নজরুল প্রোটেস্টেড এগেইনস্ট দ্য ক্রুয়েলটি অব দ্য ব্রিটিশ ইন হিজ ওন ওয়ে। নজরুল তার নিজস্ব পদ্ধতিতে ব্রিটিশদের নিষ্ঠুরতার বিরুদ্ধে প্রতিবাদ করতে শুরু করেছিলেন। ইনফ্যাক্ট হি অলসো স্টার্টেড রাইটিং পোয়েমস, এসেজ অ্যান্ড সংস টু ভয়েস হিজ প্রোটেস্ট। এমনকি প্রতিবাদ ব্যক্ত করতে তিনি কবিতা লিখতে শুরু করেন, প্রবন্ধ লিখতে শুরু করেন এবং গান রচনা করতে থাকেন। হি ইজ দ্য রেবেল পোয়েট অফ ইন্ডিয়া। তিনি ভারতের বিদ্রোহী কবি। প্রীতম, আই হার্ডলি নিউ অ্যাজ মাচ। আমি তো এত কিছু জানতামই না। ফাদার, বাবা বলছেন, ইউ শুড রিড হিজ পোয়েমস লাইক কান্ডারি হুঁশিয়ার, খেয়াপাড়ের তরণী, অ্যান্ড অলসো লিসেন টু হিজ সংস। বাবা প্রীতমকে বলছেন যে তোমার তাঁর লেখা কবিতা যেমন কান্ডারি হুঁশিয়ার, খেয়াপাড়ের তরণী এগুলো পড়া উচিত এবং তাঁর রচিত যে গান সেগুলোও শোনা উচিত। দ্য ব্রিটিশ ওয়ার অ্যাফ্রেড দ্যাট নজরুলস রাইটিংস কুড ইনস্টিগেট দ্য ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার্স। ব্রিটিশরা ভয় পেয়ে গিয়েছিল। কেন? যে নজরুলের লেখা ভারতের স্বাধীনতা সংগ্রামীদের প্ররোচিত করতে পারে, মানে উৎসাহিত করতে পারে, এই ভেবে ব্রিটিশরা ভয় পেয়ে গিয়েছিল। এই পর্যন্তই তোমাদের পড়া থাকবে। আবার একবার পড়িয়ে দিচ্ছি, ভালোভাবে দেখো। তাহলে প্রীতম এবং বাবার মাঝে, কথার মাঝে বা কথোপকথনের মাঝে রহিম আঙ্কেল এসে পড়েন। এই জন্য লেখা আছে, দেখো, আঙ্কেল রহিম এন্টার্স দ্য রুম। রহিম কাকু ঘরে প্রবেশ করেন। হি জয়েন্স ইন দ্য কনভারসেশন। তিনি সেই কথোপকথনে যোগ দেন। প্রীতম বলে, ডিড কুমুদরঞ্জন ইন্সপায়ার হিম টু রাইট পোয়েমস? কুমুদরঞ্জন কি নজরুলকে কবিতা লিখতে উৎসাহিত করেছিলেন? ফাদার, ইয়েস। বাবা বললেন, হ্যাঁ, বাট নজরুল ওয়াজ অলসো ইনফ্লুয়েন্সড বাই রবীন্দ্রনাথ অ্যান্ড দ্য পার্সিয়ান পোয়েটস লাইক হাফিজ অ্যান্ড খৈয়াম। কিন্তু বাবা বলছেন, হ্যাঁ, কুমুদরঞ্জন মল্লিক তো উৎসাহিত করেছিলেনই, কিন্তু নজরুল রবীন্দ্রনাথ ঠাকুর এবং পারস্যের দুইজন কবি হাফিজ এবং খৈয়াম তাদের দ্বারাও অনুপ্রাণিত হয়েছিলেন। আঙ্কেল রহিম, ডিড ইউ নো দ্যাট নজরুল জয়েন্ট দ্য আর্মি আন্ডার দ্য ব্রিটিশ? এবারে রহিম কাকু বলছেন প্রীতমকে যে তুমি কি জানো যে নজরুল ব্রিটিশদের অধীনে সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন? হি ওয়াজ ইন দ্য 49th বেঙ্গল রেজিমেন্ট। তিনি 49তম বেঙ্গল রেজিমেন্টে ছিলেন।
After the First World War, the regiment was disbanded in 1920. প্রথম বিশ্বযুদ্ধের পরে 1920 খ্রিস্টাব্দে সেই যে রেজিমেন্টটা সেটা ভেঙে দেওয়া হয়। সো হি কেম টু ক্যালকাটা, তাই তিনি কলকাতায় চলে আসেন, অর্থাৎ নজরুল কলকাতায় চলে আসেন। ফাদার, বাবা বলেন, অ্যাট দ্যাট টাইম ইন্ডিয়ানস হ্যাড রাইজন এগেইনস্ট দ্য ব্রিটিশ রুল। সে সময়ে ভারতীয়রা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে জেগে উঠেছিল। নজরুল প্রোটেস্টেড এগেইনস্ট দ্য ক্রুয়েলটি অফ দ্য ব্রিটিশ ইন হিজ ওন ওয়ে। নজরুল তার নিজস্ব পদ্ধতিতে ব্রিটিশদের নিষ্ঠুরতার বিরুদ্ধে কী করেছিলেন? প্রতিবাদ করতে শুরু করেছিলেন। ইনফ্যাক্ট হি অলসো স্টার্টেড রাইটিং পোয়েমস, এসেজ অ্যান্ড সংস টু ভয়েস হিজ প্রোটেস্ট। এমনকি প্রতিবাদ ব্যক্ত করতে তিনি কবিতা, প্রবন্ধ এগুলো লিখতে শুরু করেন, গান রচনা করতে শুরু করেন, মানে নজরুল ইসলাম। হি ইজ দ্য রেবেল পোয়েট অব ইন্ডিয়া, তিনি ভারতের বিদ্রোহী কবি। প্রীতম, এত কিছু শোনার পরে প্রীতম বলে, আই হার্ডলি নিউ অ্যাজ মাচ, আমি তো এত কিছু জানতাম না। ফাদার, বাবা বলছেন, ইউ শুড রিড হিজ পোয়েমস লাইক কান্ডারি হুঁশিয়ার, খেয়াপাড়ের তরণী, অ্যান্ড অলসো লিসেন টু হিজ সংস। বাবা বলছেন যে তোমার তার লেখা কবিতা যেমন কান্ডারি হুঁশিয়ার, খেয়াপাড়ের তরণী এগুলো পড়া উচিত এবং তার রচিত যে গান সেগুলো শোনা উচিত। দ্য ব্রিটিশ ওয়ার অ্যাফ্রেইড দ্যাট নজরুলস রাইটিংস কুড ইনস্টিগেট দ্য ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার্স। ব্রিটিশরা ভয় পেয়ে গিয়েছিল যে নজরুলের লেখা ভারতের স্বাধীনতা সংগ্রামীদের প্ররোচিত করতে পারে। ইনস্টিগেট মানে প্ররোচনা দেওয়া, মানে উৎসাহিত করা, প্ররোচিত করতে পারে, এই ভেবে ভয় পেয়ে গেছিল ব্রিটিশরা। এই পর্যন্ত পড়া থাকবে এবং আমি ওয়ার্ড মিনিংও দিয়ে দেবো ছবিতে, সেগুলো পড়বে ভালোভাবে। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে। থ্যাংক ইউ।